আজ ২১শে আগস্ট শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায় সামনে আসতেই মুখ খুললেন শুভেন্দু। বন্যা, নারী নিরাপত্তা ও দুর্নীতি, একাধিক ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে নওশাদ সিদ্দিকীর প্রশ্ন। আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন শুভেন্দু। সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি অভিষেকের, হাইকোর্টে ধমক খেল ব্যাংক। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। মসজিদে লাউড স্পিকার সরানো নিয়ে যে আইনি বিতর্ক তৈরি হয়েছিল, আপাতত তাতে ইতি টানল কলকাতা হাইকোর্ট। পুলিশের বিরুদ্ধে মসজিদ থেকে জোর করে মাইক খুলে নেওয়ার অভিযোগ তুলে দায়ের করা জনস্বার্থ মামলায় খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর যে নিকৃষ্ট প্রচেষ্টা হয়েছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার দাবি, মসজিদ ও অন্যান্য উপাসনালয় থেকে জোর করে লাউডস্পিকার সরানোর ফলে পুলিশের বাড়াবাড়ির অভিযোগ এনে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। এই রায় পশ্চিমবঙ্গের নাগরিকদের মৌলিক অধিকারের সার্বভৌমত্ব, শান্তি ও আশার বার্তা বয়ে এনেছে বলেও জানান তিনি। কয়েকটি মসজিদ কমিটির দাবি ছিল, পুলিশ প্রশাসনের তরফে মৌখিকভাবে মাইক খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, কোথাও পুলিশ কর্মীরা গিয়ে লাউডস্পিকার খুলে দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়, কিন্তু জনস্বার্থ মামলা হিসেবে আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেছে আদালত। শেষ পর্যন্ত সেটি খারিজ করে দেওয়া হয়েছে। মামলায় মসজিদগুলির পক্ষে সওয়াল করা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্ধারিত শব্দসীমা মেনে মাইকে আজান দেওয়া যাবে এবং আগে যেসব মসজিদে লাউডস্পিকার খুলে দেওয়া হয়েছিল সেখানেও ফের মাইক বসানো যেতে পারে। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, একদিকে থানায় হেল্প ডেস্ক ও বিশেষ মহিলা ব্রিগেড তৈরির কথা বলা হচ্ছে, অন্যদিকে নারী নির্যাতনের ঘটনা কমছে না। তার বক্তব্য, অপরাধীর রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয় না দেখে নিরপেক্ষভাবে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গড়বেতায় এক নাবালিকার অভিযোগকে কেন্দ্র করে পাল্টা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন না তিনি। ঘাটাল, খানাকুল সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নওশাদ। তার মতে, কোথাও জলের অভাবে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কোথাও অতিরিক্ত জলে মানুষ বিপর্যস্ত। বাঁধ, নিকাশি ও জল সংরক্ষণে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলেও জানান তিনি। জল ভরো প্রকল্পের পুকুর খনন নিয়েও সরেজমিনে তদন্তের দাবি জানান। তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর পদ ও গ্রেপ্তার প্রসঙ্গে নওশাদের বক্তব্য, অন্যায় করলে তার ফল ভোগ করতেই হবে। রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে দুর্নীতি ও অপরাধের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি তার। বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রের দীর্ঘদিনের শাসন নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন নওশাদ। পাশাপাশি পুজোর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বেআইনি হোটেল বিল্ডিং ও অগ্নি নিরাপত্তা বিধি নিয়েও সতর্কতার দাবি জানান তিনি। তার মতে, শক্তিশালী বিরোধী কণ্ঠই গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন শুভেন্দু। সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতোকে বেশ কিছু দায়িত্ব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে আকাশপথে সবং সহ পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে সবংয়ের বিডিও অফিসে জেলার সকল শীর্ষ আধিকারিক এবং মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই রাজেশকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম। সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত থাকবেন। সঙ্গে শস্য বীমা সংক্রান্ত তালিকা তৈরির বিষয়েও তিনি দায়িত্বে থাকবেন। বুধবার থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা ক্যাম্প করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা বীমার আওতায় নেই, সেটার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। কেলেঘাইয়ের জলও অনেকটাই নেমেছে। শুভেন্দু জানান, সবংয়ের পরিস্থিতি সব থেকে দুর্যোগপূর্ণ হওয়ায় সেখানে বৈঠক হয়েছে। প্লাবন পরিস্থিতির কারণে বাড়ি ছাড়া মানুষের পাশাপাশি পানীয় জলের সমস্যা রয়েছে, তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে সমস্যা মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রিলিফ ক্যাম্পে থাকা মানুষদের 5 দিনের রেশন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুজনের পরিবারকে সিআরএফ ফান্ড থেকে 4 লক্ষ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আবাস যোজনায় আরও 13,000 বাড়ি তৈরি হবে। সবং ব্লকে 3,200 বাড়ি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেককে 30,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 10টা সাপে কামড়ের ঘটনা এলেও প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আবার জেলার পরিস্থিতি পরিদর্শনে আসবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবংয়ের পর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি যান আরামবাগে। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি অভিষেকের, হাইকোর্টের ধমক খেল ব্যাংক। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংককে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট।
কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করাতে হবে তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের মন্তব্য, ব্যাংক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে? ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে সোমবার বিচারপতি রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি জানান, তার মক্কেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। কোনো কিছুই জানানো হয়নি। পরে ব্যাংকের কাছে খোঁজ নিয়ে বলা হচ্ছে কেওয়াইসি করাতে হবে, অথচ কেওয়াইসি 2026 সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। এই বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, এখন অনলাইনে কেওয়াইসি হয়, সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও অনলাইনে ওই পদ্ধতি হয়ে যাচ্ছে। অভিষেকের ক্ষেত্রে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হলো? মনে হয় তার মুখ দেখতে চাইছে ব্যাংক। কেওয়াইসি করার জন্য ব্যাংক যে চিঠি পাঠিয়েছিল তারও সমালোচনা করে আদালত। দ্রুত সমস্যার সমাধান করতে বলে হাইকোর্ট জানায় কোনো বাড়তি সময় দেওয়া হবে না। ব্যাংকের আইনজীবী জানান, ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে এবং অভিষেকের নাম, ফোন নম্বর এবং অন্য নথির সঙ্গে ইডির একটি মামলা জড়িত, সেই কারণেই কেওয়াইসি করা প্রয়োজন। বিচারপতি বলেন, প্রথমে বলেছিলেন কেওয়াইসির জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এখন বলছেন ইডির মামলার জন্য। ব্যাংকের নিজের অবস্থান স্পষ্ট করতে এবং দ্রুত সমস্যার সমাধান করতে বলেন তিনি। প্রয়োজনে ব্যাংকের কোনো কর্মী অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসবেন বলেও জানান ব্যাংকের আইনজীবী। এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়। যাদবপুর কাণ্ডে এবিভিপির সঙ্গে দূরত্ব শ্রমিক ভট্টাচার্যের। এবিভিপিকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝামেলায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবিভিপি বিজেপির কোনো শাখা সংগঠন নয়, এটি সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে এবিভিপির নিজস্ব চিন্তাভাবনা ও কর্মসূচি অনুযায়ী পরিচালিত হয় এবং বিজেপি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতির সমালোচনা করে শ্রমিক ভট্টাচার্য জানান, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে দলীয় রাজনীতির অনুপ্রবেশ সমর্থন করে না। ক্যাম্পাসের বাইরে আইন শৃঙ্খলা সম্পর্কিত বা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে বিজেপির প্রতিনিধি হিসেবে পৌঁছতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংগঠনকে চালনা করে রাজনীতি করা বিজেপির কাজ নয়। যাদবপুরে ভারত তেরে টুকরে হোঙ্গে বা টুকরে টুকরে স্লোগান ওঠার জল্পনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই ধরনের স্লোগান যদি সত্যি উঠে থাকে তবে যারা তা দিল তারা অক্ষত শরীরে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? শ্রমিক বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নিজস্ব আদর্শে চলে। ক্যাম্পাসের বাইরে আইন শৃঙ্খলা ভঙ্গ বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সামলানোর দায়িত্ব পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর। এত বছর এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন? দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। কাটমানি ও সিন্ডিকেট নিয়ে কটাক্ষ। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের আত্মসহায়ক রামপদ মান্না সহ একাধিক তৃণমূলের নেতার বিরুদ্ধে পড়ল হোর্ডিং। সাংসদের বিরুদ্ধে পড়ল পোস্টার। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে হোর্ডিং। সেখানে সাংসদ দেবকে কটাক্ষ করে লেখা রয়েছে, 30% কাটমানিখোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায় শুটিং করতে ব্যস্ত। পাশাপাশি লেখা হয়েছে, আপনি এত বছর সাংসদ হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন। দেবের আত্মসহায়কের বিরুদ্ধে পোস্টারে তার 30% কাটমানিখোরের পিএ বলে কটাক্ষ করা হয়েছে। সেখানে প্রমোটার রাজ, ঘাটাল শিশু মেলার টাকা লুট, চাকরির তোলাবাজি এবং ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপি ও তার পিএ কে নিয়েও অভিযোগ তোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দাসপুরের তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায়কেও অন্য একটি হোর্ডিংয়ে কটাক্ষ করা হয়েছে। সেখানে প্রমোটার রাজ, রাস্তার টেন্ডার বন্টন, লুট, বালি সিন্ডিকেট ও মাটি চুরি সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ তুলে প্রশ্ন করা হয়েছে, এখন কি বিজেপিতে ঢুকবে বলে অপেক্ষায়। ঘটনায় রামপদ মান্না ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি জানান, পোস্টার আমি আগে দেখি তারপর বলবো। দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, বন্যার সময় সাংসদকে দেখা যাচ্ছে না এবং তৃণমূলের নেতাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। আপাতত 2 দিন বৃষ্টি থেকে রেহাই, ফের ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়। গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড পেরিয়ে বিহারের ওপর দিয়ে ছত্তিশগড় গিয়ে মধ্যরাতে বিলীন হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে এখন আর কোনো প্রভাব নেই, তবে নিম্নচাপ ছেড়ে যাওয়ায় জলীয় বাষ্পের কারণে উপকূল সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি অল্প সময়ে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এই ব্যাপারে তাৎক্ষণিক পূর্বাভাস জারি করে বৃষ্টির অ্যালার্ট দেবে। উপকূলের 2 এবং পশ্চিমের 3 জেলা ছাড়া শনিবার পর্যন্ত কার্যত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। জেলায় জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে মেঘের চাদর সরিয়ে রোদের দেখা মিলবে। ভাদ্রের চড়া রোদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলায় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। সঙ্গে দোসর হবে জলীয় বাষ্প, ফলে কয়েকটি জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
অন্যদিকে রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। সঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ওপরের দিকে 5 জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো আগাম সতর্কতা নেই। আবার সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় শনিবার পর্যন্ত বৃষ্টি কমবে, বাড়বে গুমট ও জলীয় বাষ্পের অস্বস্তি। রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা কলকাতায়। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। ধনুক হাতে মোদি, চলছে আরতি, সঙ্গে উঠছে জয় জয় মোদি, হর হর মোদি। দিল্লির প্রেস ক্লাবে নজিরবিহীন দৃশ্য সামনে এলো, কারণ নয়াদিল্লির প্রেস ক্লাবে অভিনব ঘটনা। প্রধানমন্ত্রী মোদিকে দেবতা রূপে পুজো চলল। ভাইরাল ভিডিওতে ধনুক হাতে মোদির বিগ্রহ দেখা যাচ্ছে। সেই বিগ্রহের সামনে করা হলো আরতিও। আরতির সময় উঠল জয় জয় মোদি, হর হর মোদি ধ্বনি। প্রেস ক্লাবে প্রদর্শিত একটি ব্যানারে লেখা ছিল ভগবান শ্রী নরেন্দ্র মোদি চালিসা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয় এবং শুরু হয় জোর চর্চা। তবে আয়োজকদের পরিচয় এখনো জানা যায়নি। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে যে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি। একটি সংগঠনকে সাংবাদিক সম্মেলনের জন্য জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল। এক্সে দেওয়া একটি পোস্টে প্রেস ক্লাবের তরফে জানানো হয়েছে, ভাড়া নেওয়ার শর্ত লঙ্ঘন করেছেন আয়োজকরা। বিষয়টি নজরে আসার পরেই কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। এর আগে জুন মাসে বারাণসী শাখা যুব কংগ্রেসের সদস্যদের রাহুল গান্ধীর পোস্টারে দুধাভিষেক করতে দেখা যায়। রাহুল গান্ধীর 56তম জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভগবান পরশুরামের রূপে তুলে ধরে এই পোস্টার নিয়ে বিজেপির কংগ্রেসের সমালোচনা করে এবং বিষয়টিকে হিন্দু ধর্ম ঐতিহ্যের প্রতি অপমান বলে অভিহিত করেছিল। অনাস্থা ভোটের আগে ইস্তফা কাজল শেখের, ফের চরমে অনুব্রত বনাম কাজল শেখ দ্বন্দ্ব। বীরভূমে তৃণমূলের সমীকরণ অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব ফের চরম আকার নিল জেলা রাজনীতিতে। জেলা পরিষদের দলীয় সদস্যরাই যখন সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তার ঠিক 24 ঘন্টা আগেই পদ থেকে ইস্তফা দিলেন কাজল নিজেই। শুক্রবার জেলা পরিষদে অনাস্থা ভোটাভুটির দিন ধার্য ছিল, তবে তার আগেই নিজের ইস্তফা পত্র বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে পাঠিয়ে দেন কাজল শেখ। ইতিমধ্যেই এই ইস্তফা পত্র গৃহীত হয়েছে। আগামী 5 দিনের মধ্যে বীরভূম জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রের খবর, অনুব্রত শিবিরের 18 জন জেলা পরিষদ সদস্য গত কয়েকদিন ধরে একজোট হয়ে বৈঠক করছিলেন। বুধবার রাতে কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত অন্তত 16 জন সদস্য জানান, বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে থাকা আর সম্ভব নয়। গত এক সপ্তাহ ধরে দলীয় স্তরেও কাজলের ওপর ধারাবাহিক চাপ তৈরি হচ্ছিল। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের দাবি, কাজলের সিদ্ধান্তের পেছনে রয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ ও ক্যাগের রিপোর্ট। ক্যাগের তদন্তে জেলা পরিষদের কোটি কোটি টাকা আর্থিক অনিয়ম উঠে এসেছে। জেলা পরিষদের প্রায় 14 থেকে 16 কোটি টাকার হিসেব মিলছে না এবং বিভিন্ন সরকারি টেন্ডারে 20% পর্যন্ত বেআইনি কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। আইনি নথি, অডিট রিপোর্ট ও সহকর্মীদের সমর্থনের অভাবের কারণে ভোটাভুটিতে হারের আশঙ্কায় অনাস্থার আগেই ইস্তফা দেন কাজল শেখ। টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে বড় সিদ্ধান্ত, ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং। টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের। আগেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পরিবহন দপ্তর। এবার মোটর ভ্যানও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিল পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে মোটর ভ্যান চালকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রোজগার মেলা অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নবপ্রজন্মকে দিশা দেখানোই মূল লক্ষ্য। এরপর মোটর ভ্যান নিয়ে কড়া বার্তা দেন তিনি। তার বক্তব্য, টোটো গাড়িকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার মোটর ভ্যান চালকদের সাবধান করে দিয়ে বলেন, এই অবৈধ গাড়ি চালানো যাবে না। সরকারি নিয়ম মেনে সরকারি লাইসেন্স নিয়ে দূষণমুক্ত গাড়ি চালাতে হবে। 3 মাস সময় দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করবে সরকার। অর্জুন সিং বলেন, মোটর ভ্যানের দূষণ হচ্ছে, এটা আমরা পুরোপুরি বন্ধ করে দেব। তিনি মোটর ভ্যানের পরিবর্তে পিকআপ ভ্যান কেনা ও রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন। প্রত্যেকটা বিধানসভায় 100টা অটো ম্যাজিক গাড়িগুলিতে পারমিট দেওয়ার কথাও জানান। পুজোর আগে প্রায় 600 গাড়ি নামানো হচ্ছে এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে 1000 গাড়ি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক 10 বাংলাদেশি, হবে পুশব্যাক। ফের রাজ্যে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়েছে। আপাতত তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। শীঘ্রই বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে রায়দিঘি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলে একই পরিবারের সদস্য এবং তারা বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা।
6 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এবং সেখানে ভাঙড়ের কাজ করতেন। দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হলে তারা বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে চলে আসেন। নগেন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। 10 জনের মধ্যে রয়েছে 2 জন শিশু, 3 জন মহিলা এবং 5 জন পুরুষ। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, তাদের সবার কাছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে। তদন্ত করে নিশ্চিত হওয়ার পরেই তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সবটাই স্বীকার করেন তারা। শারীরিক পরীক্ষা করে তাদের লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে পুলিশ। তিতুমিরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবন। বারাসতের জেলা পরিষদের সভাকক্ষের নাম বদল ঘিরে বিতর্ক। বারাসতের উত্তর 24 পরগনা জেলা পরিষদ ভবনে বদলে গেল তিতুমির সভাকক্ষের নাম। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের অখণ্ড ভারত সংকল্প সপ্তাহের অনুষ্ঠানে সভাকক্ষটির নতুন নাম দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ ভবন। সভাকক্ষের দেওয়ালে থাকা স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের ছবিও সরিয়ে সেখানে ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর 24 পরগনা জেলা পরিষদ গঠনের সময় থেকেই সভাকক্ষটির সঙ্গে বাদুরিয়ার ভূমিপুত্র তিতুমিরের নাম যুক্ত ছিল। 19 শতকে ব্রিটিশ শাসন এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমির। তার নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ আন্দোলনের সঙ্গে নারকেল বেরিয়ার বাঁশের কেল্লার ইতিহাস জড়িয়ে রয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জীব মাহাতো জানান, রাজনৈতিক পরিবর্তন হলেও হিন্দু সমাজের সামাজিক জয় এখনো হয়নি। অখণ্ড ভারতের সংকল্প সামনে রেখেই তিতুমির সভাকক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন করা হয়েছে বলে দাবি তার। বারাসত সাংগঠনিক জেলা বিজেপির আইনজীবী সেলের কনভেনার নিমাই রায়ের দাবি, দেশের স্বাধীনতার ক্ষেত্রে তিতুমিরের তুলনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বেশি। তবে তিতুমিরের নাম ও ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় ইতিহাস ও রাজনৈতিক স্মৃতির ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দুই ঐতিহাসিক ব্যক্তিত্বের ভূমিকাকে তুলনা করে নাম বদলের যুক্তি কতটা গ্রহণযোগ্য তা নিয়েই রাজনৈতিক মহলে মতভেদ তৈরি হয়েছে। আপদ সরিয়ে বিপদ ডেকে এনেছে মানুষ। যাদবপুর তাণ্ডবে বিজেপি বিধায়ককে দায়ী করলেন দীপশিতা ধর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন দীপশিতা ধর। বিজেপি বিধায়কের উস্কানিতেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ আসলে আপদ সরিয়ে বিপদকে ডেকে এনেছেন। বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় একের পর এক বক্তব্যকে প্ররোচনামূলক বলে দীপশিতা জানান, একজন জনপ্রতিনিধির মুখে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা আগে কখনো শোনা যায়নি। বিধায়কের অবৈধ জিবি মিটিং মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে জেনারেল বডি সভা রাখার পূর্ণ অধিকার সবার রয়েছে। এবিভিপির প্রথম থেকেই সেই সভা পণ্ড করতে ঝামেলা তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের হামলা ও ছাত্রী নির্যাতনের অভিযোগ তুলে দীপশিতা বলেন, যাদবপুরের ইতিহাসে ছাত্রীদের ওপর এমন কদর্য আক্রমণ ও ধৃষ্টতা আগে কখনো দেখা যায়নি। সাধারণ ছাত্রছাত্রীদের কাটারি, দা এবং অন্যান্য অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে এবং অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও চলেছে বলে জানান তিনি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।